স্টিচ লেন্থ কি বলতে পারবা? কে বলতে পারবা? স্টিচ লেন্থ এগুলো তো ওইরকম পড়ে না যে পরীক্ষার আগে পড়তে হবে। এইভাবে বললো তো আমি এই কোর্স তোমাদের সাথে আমি ওইভাবে শেষ করে দিব তাড়াতাড়ি করে। আমি যেমন আস্তে আস্তে পড়াইতে আগাবো, তোমাদেরকেও আস্তে আস্তে পড়তেই আগাইতে হবে। কারণ তুমি আজকে যখন আমি পড়াবো, তুমি প্রিভিয়াস ক্লাসে পড়া না বুঝলো তো আমি আগাইতে পারবো না, বা তুমিও বুঝতে পারবো না। তোমার নিজের কাছেই ইয়ে লাগবে যে কী পড়তেছি, কোথায় আছি আমি। তো সমস্যা না। আর এটা তো সব কোর্স তো এলাফেলা করে ছেড়ে দেওয়ার মতো কোর্স না। এটা পড়তে হবে, বাসায় যেগুলো পড়াচ্ছে এগুলো দেখে ফেলতে হবে ওই দিন। মানে কোর্সের সাথে সাথে এগুলো মাথায় সেট করে আগাইতে হবে। বলো তো, কে বলতে পারবা? বলো। হ্যাঁ, লিঙ্কন বলো। দুইটা হাফ বটম আর্ক, দুইটা লেগ আর একটা টপ আর্ক মিলে যতটুকু ইয়ার্ন হয় এটাকে বলা হচ্ছে স্টিচ লেন্থ। কেউ বলতে পারবা? তুমি বসো। স্টিচ লেন্থ কীভাবে মাপা হয় একটা ফেব্রিকের আমি একটা ধারণা দিয়েছিলাম গত ক্লাসে। একটা কাপড় দিলাম তোমাকে, কাপড় থেকে কীভাবে ওই কাপড়ের লুপ লেন্থ কত আছে বা স্টিচ লেন্থ কত আছে সেটা কীভাবে টেস্ট করবা। হ্যাঁ, লেন্থটাকে লুপের সংখ্যা দ্বারা ভাগ করবো আর কি। অর্থাৎ আমি মনে করো 50টা বা 100টা ওয়েলস টার্গেট করবো। ওয়েলস তো চিনা যায়, নিট কাপড় যদি হতো ওয়েলস আমি চিনতাম। তো ওয়েলস 50টা বা 100টা ওয়েলসকে আমি টার্গেট করে ফেললাম, মার্কিং করে ফেললাম। মানে 100টা ওয়েলস হতে যে পরিমাণ সুতা লেগেছে পুরো সুতাটাকে খুলে ফেলবো। খুলে সুতার দৈর্ঘ্য পেলাম হচ্ছে ধরো 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটারকে আমি এবার ভাগ দিব। আমি কি 50টা নিয়েছিলাম নাকি 100টা নিয়েছিলাম সেটা দিয়ে ভাগ করলে প্রতিটা লুপের দৈর্ঘ্য কত এটা পাওয়া যায়। ওয়ার্প নিটিংয়ে এটা কষ্ট করতে হয় না। ওয়ার্প নিটিংয়ে রানিং বলতে একটা কথা আছে, সেখানে মেশিন প্রতি মিনিটে বা প্রতি 480টা কোর্সের জন্য কতটুকু ইয়ার্ন ফিট করে সেটা হিসাব করতে হয় আমাদের আলাদা করে। তো তখন সেটা অটোমেটিক হিসাব হয়ে যায়। আর ওয়েভ নিটিংয়ে তুমি এভাবে করে হিসাব করে নিতে পারবা, অথবা মেশিন ফিটিং থেকেও পারবা। আমি মেশিনটাকে কত স্পিডে চালাচ্ছি, মেশিনে মোট নিডেল কটা আছে। নিডেল মানে কিন্তু যতটা নিডেল থাকবে ততটা ওয়েলস। মানে একটা মেশিনে ধরো একটা ছোটো মেশিন, এখান থেকে কি বড় উইথের কাপড় হবে কখনো? মানে একটা মেশিনই ছোট, সার্কুলার মেশিন, নিটিং মেশিন ছোটো মেশিন। একটা মাফলার মেশিন বা একটা মোজা মেশিন ছোটো মেশিন। তো ছোটো মেশিনে কি আর তুমি এরকম 2 গজ 3 গজ বহরের কাপড় পাবা নাকি? না। এই যে মেশিনের যে সার্কামফারেন্সটা আছে, পরিধিটা আছে, পরিধি আছে না একটা মেশিনের, পাইডি। বড় মেশিনের পাইডির মান বেশি না? তো মেশিনের পরিধি যত, কাপড়ের উইথটাও আসলে তত। এখন দেখা গেছে কোনো মেশিনে নিডেল থাকে 2000, মানে নিডেলের ডায়ামিটার কত, বড় মেশিন নাকি ছোটো মেশিন তার উপর আবার গ্যাজ আছে, প্রতি ইঞ্চিতে কটা নিডেল আছে। তো এগুলোর উপর হিসাব করে দেখা গেছে কোনো মেশিনে থাকবে 2000 নিডেল, কোনো মেশিনে থাকবে 3000 নিডেল। আর সেটাকে তুমি কত স্পিডে চালাচ্ছ, দেখা গেছে তুমি 15 RPM চালাচ্ছ। তো তাহলে 3000টা নিডেল আছে মনে করো সাপোজ, তাহলে 3000টা ওয়েলস হয় মেশিনটা একবার ঘুরে আসলে। তো এরকম মিনিটে কতবার ঘুরে? 15 বার ঘুরে। তো দেখলা যে 15 বার মেশিন ঘুরলো মিনিটে, তাহলে একবার ঘুরলে দেখা গেছে 3000টা ওয়েলস হয়। এরকম 3000 × 15 অতটা ওয়েলস তৈরি হচ্ছে 1 মিনিটে, নাকি? বোঝা যাচ্ছে তো? মেশিনে নিডেল হচ্ছে 3000, ঘুরে হচ্ছে মেশিনটা মিনিটে 15 বার, তাহলে 15 × 3000 এতটা ওয়েলস তৈরি হয় 1 মিনিটে। তুমি দেখবা মার্কিং করে 1 মিনিটে কতটুকু সুতা মেশিন ফিট করতেছে। মেশিন যখন চলে তখন কতটুকু সুতা 1 মিনিটে নিচ্ছে। তাহলে 1 মিনিটে যত লেন্থের সুতা নিল, যতটুকু সুতা মেশিন নিয়ে গেল ফিট করলো, এটাকে আমি যদি ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে লুপ লেন্থ পেয়ে যাবো না? কাপড় ছাড়া মেশিন থেকেও আমরা বের করতে পারি একটা নির্দিষ্ট টাইমে মেশিন কতটুকু ইয়ার্ন ফিট করে। মেশিন তো ইয়ার্ন ফিট করে নিয়ে যায়, কতটুকু ইয়ার্ন নিয়ে যায়, আর সেইখানে আমি ক্যালকুলেট করে দেখবো যে আসলে কয়টা ওয়েলস সে নিটিং করেছে। তো অতটা ওয়েলস দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব যে লুপ লেন্থটা কত। তো মেশিন থেকেও হিসাব করতে পারো। তাহলে কাপড় হয়ে গেলে কাপড় থেকেও আমরা টেস্ট করতে পারি। আর যদি ফেব্রিককে আমরা অ্যানালাইসিস করি ক্লোজলি, তাহলে যে সিঙ্কেল লুপ, তারপরে লেগসগুলোর দৈর্ঘ্য, তারপরে টপ আর্কের দৈর্ঘ্য, এগুলো থেকেও হিসাব করতে পারবো। লুপ লেন্থ খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। একটা নিটিং ম্যানেজারকে, এটা মনে রাখবা সবসময়, একটা নিটিং ম্যানেজারকে শুধুমাত্র 3-4টা জিনিস কন্ট্রোল করতে হয় খুব ভালোভাবে। এইটার জন্যই তোমাকে 1 লাখ 2 লাখ টাকা বেতন দেয়, আর কিছু না। মানে একজন নিটিং ম্যানেজার বা একটা নিটিং ইনচার্জ একটা ফ্যাক্টরির, সে কিছুই করে না 3-4টা সাধারণ কাজ ছাড়া। সে একটা নির্দিষ্ট অর্ডারের ফেব্রিকের লুপ লেন্থ কন্ট্রোল করে, জিএসএম কন্ট্রোল করে এবং স্পাইরালিটি কন্ট্রোল করে। এই 3টা জিনিসকে যদি সে কন্ট্রোল করতে পারে, মেনটেন করতে পারে, সেই ভালো নিটিং ইঞ্জিনিয়ার, মানে সেই ভালো ম্যানেজার, সেই ভালো ডিসিশন মেকার। এই 3টা জিনিস তোমাকে কন্ট্রোল করতে হবে। নিটিংয়ের সমস্যার জায়গায় 3টাই। জিএসএম ঠিক থাকে না, কাপড়ের জিএসএম আমার থাকার কথা হচ্ছে 165, দেখা গেছে 7% 8% অ্যালাউন্স দিতে হয়, দেওয়া থাকে, +-5 দেওয়া থাকে, কিন্তু 165টাকে যদি 75 করে ফেলো
65 যদি 55 করে ফেলো তাহলে সমস্যা। 65 জায়গায় এটা 68, 62, 61 হলেও সমস্যা নেই, এটাকে স্ট্যান্ডার্ডের পরে অ্যাডজাস্ট করা যায়। কিন্তু এই জিএসএমটা কন্ট্রোল করতে হয়, জিএসএমটা কন্ট্রোলের সাথে লুপ লেন্থের সম্পর্ক আছে, লুপ লেন্থটা কন্ট্রোল করতে হয় এবং স্পাইরালিটি কন্ট্রোল করতে হয়, অর্থাৎ লুপগুলো সোজাসুজি আছে কিনা। একটা নিটিং মেশিনে নিট ফেব্রিকে এই যে ওয়েলসগুলো আছে এগুলো এক্স্যাক্টলি কাপড়ের উইথের সাথে মানে প্যারালাল থাকার কথা, না থেকে যদি একটু স্কিউ হয়ে যায় 1 ডিগ্রি, হাফ ডিগ্রি, 2 ডিগ্রি এদিক সেদিক হয়ে যায়, এটা হচ্ছে স্পাইরালিটি, এটাকে কন্ট্রোল করতে হয়। এই 3টা জিনিস এবং মূলত কন্ট্রোল করতে পারলেই তুমি ভালো নিটিং ইঞ্জিনিয়ার। তো আমরা ফেব্রিক ড্র অফ পর্যন্ত পড়ছিলাম, এরপর হচ্ছে নিটিং মেশিন আছে। নিটিং মেশিন যদিও আমাদের এরপরে মানে ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন কিছু চ্যাপ্টারের পরেই আমাদের একটা মেশিন চ্যাপ্টার আছে, মানে সেখানে যত ধরনের নিটিং মেশিন আছে, ওয়ার্প নিটিং, ওয়েভ নিটিং, ফ্ল্যাট বেড নিটিং মেশিন এবং সার্কুলার নিটিং মেশিনগুলোর মধ্যে যত টাইপস আছে সবগুলো মেশিনের ফিচার আমরা পড়বো আলাদা করে। আমাদের একটা মেশিনই চ্যাপ্টার আছে, নিটিং মেশিনস। তো এখানে একটু ধারণা নেওয়া দরকার যে ওয়েভ নিটিং মেশিন আছে, ওয়ার্প নিটিং মেশিন আছে এবং আদার টাইপস অফ লুপ ফর্মিং টেকনিকের মেশিন আছে। ওয়েভ নিটিং মেশিন মানে হচ্ছে যেই সকল মেশিনে ইয়ার্ন মানে ফেব্রিক যে ফর্ম করে, ফেব্রিক ফর্মেশনটা হয় হচ্ছে মূলত কোর্স বরাবর। যে সকল মেশিনে ফেব্রিক ফর্ম হয় কোর্স ওয়াইজ, সেই মেশিনগুলোকে বলা হয় হচ্ছে ওয়েভ নিটেড মেশিন, এবং সেই কাপড়টাও হচ্ছে ওয়েভ নিটেড ফেব্রিক বা ওয়েভ নিটেড স্ট্রাকচার। আমরা তো আগেই বলছি প্রথম দিকে যে আমাদের এই কোর্সে 2টা পার্ট, একটা হচ্ছে ওয়েভ নিটিং আর একটা হচ্ছে ওয়ার্প নিটিং। ওয়েভ নিটিংটা হচ্ছে প্রায় 65 থেকে 70% এরিয়া কভার করা, আর বাকি 30 থেকে 35% এরিয়া কভার করা হচ্ছে ওয়ার্প নিটিং। ওয়ার্প নিটিং থেকে তারপরেও 50% প্রশ্ন হবে, মানে এটাকে পরে আলাদা আলাদা করে অর্ধেক পার্ট এ পার্ট বি করা হয়েছে। তো তারপরেও পার্ট এটাতে একটু পড়া বেশি, মানে ওয়েভ নিটিংয়ে জানতে হবে বেশি, আর ওয়ার্প নিটিংয়ে পড়া কম, জানতে হবে কম, বাট প্রশ্ন থাকবে বেশি আর কি। মানে পার্ট বি পুরোটাই ওয়ার্প নিটিং। তো ওয়ার্প নিটিং এবং ওয়েভ নিটিংয়ের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে ওয়েভ নিটিংয়ে নিটিংটা হয় হচ্ছে কী বরাবর, কোর্স বরাবর। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এদিকে একটা কোর্স তৈরি হয় আগে, তারপরে আরেকটা কোর্স তৈরি হয়, তারপরে আরেকটা কোর্স তৈরি হয়, মানে একটা কোর্স আরেকটা কোর্স আরেকটা কোর্স, এইভাবে করে কাপড়টা নিটিং হতে থাকে, ঠিক আছে। এই জন্য এটার নাম হচ্ছে ওয়েভ নিটিং। আর ওয়ার্প নিটিং হচ্ছে যেখানে একসাথে ওই যে আমাদের উইভিংয়ের মতো, উইভিংয়ে কী করি আমরা, ওয়ার্পিং করে ওয়ার্প ইয়ানগুলোকে সাজায় ফেলি না, তো এই ওয়ার্প বিম যেভাবে ইউজ করা হয় ওয়ার্প নিটিং মেশিনে ওয়ার্প বিম ইউজ করা হয়, মানে বিম, এই সুতাগুলোর বিম ইউজ করা হয়। বিমের মধ্যে আগে সুতা জড়া নিতে হয়, ওয়ার্পিং করে নিতে হয়, সেই সুতাগুলো থেকে নিটিং হয়। তো নিটিং হলে তো এই বরাবর আস্তে আস্তে নামতে থাকে, মানে একটা ওয়েলস থেকে আস্তে 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 নিচের দিকে নামে, তো সেই জন্য এটাকে বলা হয় ওয়ার্প নিটিং। এই হচ্ছে পার্থক্য। মানে হ্যাঁ আছে আছে প্রচুর মেশিন আছে, ওখানে সুইঙ্গিং হয়ে সুইঙ্গিং শগিংয়ের মাধ্যমে নিটিংটা হয়। বাট ওই যে আগেই আমার ওয়ার্প নিটিংগুলো সাজানো থাকে, আস্তে আস্তে কাপড়টা নিচের দিকে ডেলিভারি হয়ে থাকে ওয়ার্প ডিরেকশানে, সেজন্য এটাকে বলা হয় ওয়ার্প নিটিং। আর কোর্স ওয়াইজ একটার পরে একটা কোর্স প্রডিউস হয় দেখে তার নাম কি, ওয়েভ নিটিং। আচ্ছা, এই দুইটা ছাড়াও, এই ওয়ার্প এবং ওয়েভ ছাড়াও আরও কিছু নিটিং টেকনিক আছে যেগুলোকে আমরা ওয়ার্পে এবং ওয়েভ কোনো জায়গায় ফেলতে পারি না, এরকম টেকনিকগুলোকে আদার্স বলা হচ্ছে। এরকম অনেক টেকনিক আছে, যেমন ধরো তুমি কুশি কাটা দিয়ে বানাচ্ছ, এরকম কোনো জায়গায় এই এখন স্টিক দিয়েও নিটিং হয়, দুইটা কাঠি দিয়ে নিটিং করে ফেলা যাচ্ছে। এখন সেগুলা যদি কোনো ক্লাসে না ফেলা যায়, ওয়ার্প এবং ওয়েভটে কোনো ক্লাসে না ফেলা যায়, তাহলে সেটা হচ্ছে আদার্সের মধ্যে পড়বে। নিডেলস হচ্ছে কি, প্রাইমারি নিটিং 3টা এলিমেন্টসের মধ্যে অন্যতম প্রধান একটা এলিমেন্টস। তার মানে কি, প্রাইমারি মোশন আমরা পড়ছি কি উইভিংয়ে কয়টা, 3টা, শেডিং পিকিং বিটআপ, এই 3টা ছাড়া কি কাপড় হয় না। তো এইখানেও নিটিং এলিমেন্টস প্রাইমারিলি 3টা, নিডেল, ক্যাম, সিঙ্কার। তো এর মধ্যে নিডেল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, নিডেল ছাড়া কি হবে না, নিটিং হবে না। তো এই নিডেলগুলা 2 ধরনের হতে পারে নিটিং মেশিনের সাপেক্ষে। যত নিটিং মেশিন আছে, ওয়ার্প নিটিং, ওয়েভ নিটিং, তারপরে ফ্ল্যাট নিটিং, যত মেশিন নিটিং আসে, সব নিটিংয়ের মধ্যে যে নিডেলগুলো বসানো থাকে এরা 2টা নীতিতে কাজ করে। কোনো জায়গায় নিডেলগুলো ইন্ডিভিজুয়ালি মুভ করে, মানে মনে করো এখানে আমার একটা মেশিনের মধ্যে 2000 নিডেল আছে,
2000 নিডেল আছে। এই নিডেলগুলো তুমি চাইলে যে কোনো একটা নিডেলকে যে কোনো সময় তুলতে পারবা আলাদাভাবে, যে আমি 120 নম্বর নিডেলকে তুলবো বা 250 নম্বর নিডেলকে তুলবো। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিডেলকে যখন কন্ট্রোল করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিডেল, তার মানে সে কারোর প্রতি ডিপেন্ডেন্ট না। কিন্তু ওয়ার্প নিডিংয়ে সবগুলো নিডেলকে একটা বেডে বসানো থাকে, একটা বেডে মানে একটা বারে, গাইড বারে। তো এখন গাইড বারে যদি নিডেলগুলো বসানো থাকে, গাইড বারটাকে নিচে নামালে গাইড বারে যদি 8টা নিডেল থাকে বা 16টা নিডেল থাকে, সবগুলো একসাথে নিচে নামবে না, আবার একসাথে উঠবে। তো এখান থেকে কি ইন্ডিভিজুয়ালি কোনো একটা নিডেলকে নামানো সম্ভব না, তখন এগুলোকে বলা হয় ইউনাইটেড নিডেল। হ্যাঁ, তো দুই ধরনের হতে পারে, ইন্ডিভিজুয়াল মানে যেসব নিডেলগুলো নিজে নিজে মানে আলাদা আলাদাভাবে ওঠানামা করতে পারে, নিডিং করার জন্য উঠতে হয়, ওঠানামা করতে পারে। এই যে ভিডিও দেখতে বলছিলাম না, নিডেল ওঠে না, উঠতে হয়। এই ওঠানামার ব্যাপারটা যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আলাদা আলাদাভাবে মুভ করতে পারে তাহলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিডেল যেসব মেশিনে থাকবে। আর যেসব মেশিনে একসাথে সবগুলোকে একটা গাইড বারে বা একটা বারের মধ্যে, একটা ফ্রেমের মধ্যে রাখা হবে, ওই পুরো ফ্রেমটাকে ওঠানো বা নামানো হবে, তখন সবগুলো নিডেলকে একসাথে কী করতে হবে, উঠতে হবে বা নামতে হবে, মানে নিডিং করতে হবে। তখন সেটাকে বলা হয় কি ইউনাইটেড নিডেল। নিডেল কেরিয়ার, এখন নিডেলের কথা বলতেছি, নিডেল থাকবে কোথায়, নিডেল মেশিনে কোথায় রাখবো, নিডেলগুলো কোথায় বসাবো, এটা হচ্ছে কেরিয়ার। অর্থাৎ যেমন সার্কুলার মেশিনে সিলিন্ডার থাকে, সিলিন্ডারের বাইরে স্লট কাটা থাকে, গ্রুপ করা থাকে, খাঁজ কাটা থাকে, ওই খাঁজের মধ্যে নিডেলগুলোকে বসানো হয়। মনে করো একটা সিলিন্ডার বানালাম আমি, বাজারে সিলিন্ডার দেখি না আমরা যে গ্যাস কিনি সিলিন্ডার, এরকম একটা সিলিন্ডারের প্লেটটা একটু বড় রাখলাম আর কি, ওয়ালটা একটু পুরু, এই পুরুর মধ্যে সাইড থেকে মানে বাইরের পাশে খাঁজ কেটে দিলাম, ওই খাঁজের মধ্যে নিডেলগুলোকে বসিয়ে দিব। তো যে কিনা নিডেলকে এরকম ধারণ করে রাখে তাকে বলা হয় কেরিয়ার। কোনো জায়গায় সিলিন্ডার করবে, কোনো জায়গায় বেড করবে, বেড যেমন ফ্ল্যাট বেড মেশিন আছে, ফ্ল্যাট বেড মেশিনে বেডের মধ্যেই খাঁজ কাটা থাকে, ওই খাঁজের মধ্যে প্রত্যেকটা খাঁজে একটা করে নিডেলকে আমরা বসাই। তো যারা কিনা নিডেলকে ক্যারি করে রাখে, যে নিডেলকে ধরে রাখে, হোল্ড করে রাখে, তাকে বলা হয় কেরিয়ার। তো কোনো কোনো ক্ষেত্রে সিলিন্ডার হবে কেরিয়ার, কোনো কোনো ক্ষেত্রে বেড হবে কেরিয়ার। এটা নিডেল টাইপসের উপর ভিত্তি করে, মানে মেশিন টাইপসের উপর ভিত্তি করে। ফেব্রিক ফেস টাইপ, এটা ওইটাই যেটা আমরা আগে পড়ছি যে টেকনিক্যাল ফেস আছে নাকি ব্যাক আছে। তো টেকনিক্যাল ফেসটাকে আমরা আসলে আর দ্বারা চিনি, রাইট, আর টেকনিক্যাল ব্যাকটাকে লেফট দ্বারা চিনি। তো কিছু ফেব্রিক থাকে যাদের এক পাশে শুধু ফেস দেখা যায়, যেমন কি বলছিলাম, কোন ফেব্রিকের শুধু ফেস দেখা যায়, সিঙ্গেল জার্সি। তো এই সিঙ্গেল জার্সি ফেব্রিকগুলো হচ্ছে আরএল স্ট্রাকচার বা আরএল ফেব্রিক ফেস টাইপ, মানে যার এক পাশে শুধুমাত্র ফেস দেখা যায়, এক পাশে শুধুমাত্র রাইট আছে, আরেক পাশে লেফট। আর আছে, অর্থাৎ দুই পাশেই ফেস, দুই পাশে ফেস দেখা যায়, এরকম ফেব্রিকের নাম বলছিলাম না, ডাবল জার্সি কোনটা, রিব আর ইন্টারলক। এই স্ট্রাকচারগুলোতে দুই পাশেই কি দেখা যায়, ফেস দেখা যায়, এগুলো ডাবল ফেস স্ট্রাকচার বলে। আর কোনো ফেস নাই, দুই পাশেই ব্যাক দেখা যায়, এদেরকে এলএল স্ট্রাকচার বলে। তো এই জন্য আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি। পার্ল স্ট্রাকচার, পার্ল হচ্ছে এটার মধ্যে পড়ে, এলএলের মধ্যে পড়ে। তাহলে ফেব্রিক ফেস টাইপ মোতাবেক কাপড় হবে তিন ধরনের, আরএল, আরআর, এলএল। আরএল মানে হচ্ছে যেগুলো এক পাশে ফেস থাকবে আর এক পাশে ফেস থাকবে না বা ব্যাক থাকবে, সিঙ্গেল ফেস স্ট্রাকচার আর কি। ডাবল ফেস স্ট্রাকচার, তো ডাবল ফেস স্ট্রাকচার মধ্যে আসলে বেসিক্যালি এটা হচ্ছে একটা সিঙ্গেল জার্সি, আর ডাবল জার্সির মধ্যে তিনটা আছে, মানে বেসিক ডাবল জার্সি স্ট্রাকচার হচ্ছে তিনটা, রিব, ইন্টারলক এবং পার্ল। এর মধ্যে রিব আর ইন্টারলক হচ্ছে এটা, আরআর মানে দুই পাশে কি দেখা যায়, ফেস দেখা যায়। ডাবল জার্সির আরেকটা স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচার, সেটা হচ্ছে পার্ল। আর এই পার্লের মধ্যে দুই পাশেই এলএল দেখা যায়, মানে দুই পাশেই ব্যাক দেখা যায়। তাহলে আমাদের বেসিক নিডেল স্ট্রাকচার চারটা, একটা সিঙ্গেল জার্সি, আর তিনটা হচ্ছে কি ডাবল জার্সি। ডাবল জার্সি বলা হয় কেন, তৈরি করতে দুই সেট নিডেল লাগে, এক সেট নিডেল দিয়ে কাজ হয় না, দুই সেট নিডেল লাগে। আর সিঙ্গেল জার্সি বলা হয় কেন, এক সেট নিডেল দিয়ে হয়ে যায়, শুধু সিলিন্ডার দিলেই হয়ে যায়, আর ওখানে ডায়ালও লাগে। তো সিঙ্গেল জার্সি স্ট্রাকচার যা আছে সবই হচ্ছে আরএল স্ট্রাকচার। ডাবল জার্সির মধ্যে বললাম তিনটা স্ট্রাকচারের মধ্যে দুইটা হচ্ছে আরআর আর একটা হচ্ছে কি এলএল। এই একটা মানে কি পার্ল, আর এটা হচ্ছে রিব আর ইন্টারলক, এটা হচ্ছে সিঙ্গেল জার্সি। নাম্বার অফ ফিট সিস্টেম, এটা একটু বুঝতে হবে যে নাম্বার অফ ফিট সিস্টেমটা কি। নাম্বার অফ ফিট সিস্টেম মানে হচ্ছে একটা মেশিনে যে সুতা ফিট করা হয় সেই ফিডিংটা কতটুকু আছে, মানে কত বেশি পরিমাণ ইয়ার্ন ফিট করা যাচ্ছে, সেটাকে ফিট সিস্টেমের দ্বারা বোঝা যায়। যেমন আমার কাছে মনে করো দুইটা মেশিন আছে, একটা হচ্ছে স্মার্ট কোম্পানির 30 ডায়া মেশিন,
সেটাতে দেখা গেল নাম্বার অফ ফিডার হচ্ছে 72টা। আবার এখন কিছু মেশিন আসছে একটু আপডেট মেশিন, যেখানে ধরো ব্রুস বেকারের, সেখানে 30টা মেশিন, কিন্তু এখানে ফিডার আছে 90টা। তাহলে কোনটা ভালো? যেখানে ফিট করা যায় ইয়ার্ন 72টা একই ডায়ার মেশিনে, নাকি 90টা? 90টা ভালো। কারণ কি, আমরা বলছিলাম যে একটা সুতা দিয়ে, শুধু তুমি একটা সুতা যদি ফিট করো মেশিনে, তাও কাপড় হয়ে যাবে। মেশিনে যদি কোনো সুতা কিনতে পারতেছো না, তোমার কাছে একটাই ববিন আছে, শুধুমাত্র একটা ববিন তুমি দিয়ে দাও, কাপড় হয়ে যাবে। কি হবে? স্লো হবে। একবার ঘুরলে একটা কোর্স হবে, পুরো মেশিনটা একবার ঘুরে আসলে একটা কোর্স হবে, আবার ঘুরে আসবে আরেকটা কোর্স হবে। তার মানে কি, খুব স্লোলি হবে, নিটিংটা আস্তে আস্তে হবে। আর যদি তুমি 72টা ফিডার দাও, তাহলে কি হবে, একবার মেশিনটা ঘুরলেই 72টা কোর্স তৈরি হয়ে যাবে, আবার আরেকবার ঘুরে আসলে আরও 72টা। এভাবে করে নাম্বার অফ প্রোডাকশন রেটটা আমরা বাড়াতে পারি। তো এটা ডিপেন্ড করে, তুমি চাইলেও কিন্তু এখানে আবার 200 দিতে পারবে না। একটা 30টা মেশিনে চাইলেও 200টা সুতা আশেপাশে ফিট করতে পারবে না। নিটিং মেশিন তো দেখো, নিটিং মেশিনের চারপাশে সুতা বসানো থাকে না, ক্রিলে চারদিকে, একদম চারদিকে, কিন্তু একদিকে না, চারদিকে সুতা বসানো থাকে। গোলাকার মেশিনের চারদিক থেকে সুতা ফিট হয় মেশিন। এখন চাইলে তাহলে আমি 300 বসাই, সুতা 300 দিই, তাহলে তো প্রোডাকশনটা আরও বাড়বে। কিন্তু এটা ফিট সিস্টেমের জন্য পসিবল হয় না। নাম্বার অফ ফিট সিস্টেম ইজ ইকুয়াল টু নাম্বার অফ ক্যাম্প সিস্টেম। অর্থাৎ যেখানে একটা সুতা ফিট হবে, যেখানেই সুতা ফিট হবে, সেখানেই একটা ক্যাম্প থাকতে হবে। তো মনে করো এটা একটা গোলাকার মেশিন, এখানে তুমি একটা সুতা ফিট করতে চাচ্ছ, তো এখানে একটা কি বসাইতে হবে? ক্যাম্প। এখানে একটা সুতা ফিট করতে চাচ্ছ, এখানে কি থাকতে হবে? ক্যাম্প। তো ক্যাম্পগুলো একটা সাথে লাগানো থাকে। তো এরকম এই পুরোটা ঘুরে আসতে এই যে ক্যাম্পের তো একটা জায়গা লাগে। একটা ক্যাম্প হচ্ছে, আমাদের মেশিনগুলো একটু অত ব্যাকডেটেড না, আমাদের ক্যাম্পগুলো একটু মোটা ক্যাম্প। তো আমাদের ক্যাম্পগুলো এরকম মোটা। তো এরকম মোটা হলে তুমি বুঝতে পারছো, এরকম মোটামুটি একটা জায়গা নিচ্ছে, তো 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ জায়গা নিচ্ছে না। তো মেশিনের সার্কামফারেন্স যদি ঘুরে আসো, একটা 30 মেশিনে তুমি কটা বসাতে পারবা? এটা লিমিটেড না, নাকি আনলিমিটেড পারা যাবে? লিমিটেড। আবার যদি এই ক্যাম্পগুলো একটু চিকন করা যায়, ওই যে বললাম মডার্ন মেশিন আসছে, মডার্ন মেশিনগুলো ওরা কী করছে, ক্যামের সাইজটাকে আরও কমিয়ে দিয়েছে। তো তাহলে কী হয়েছে, ওই মেশিনের চারপাশে বেশি পরিমাণ ক্যাম্প বসানো গেছে। তো বেশি পরিমাণ কম বসানোর মধ্যে বেশি পরিমাণ ইয়ার্ন ফিট করা যাচ্ছে। তো এটা মনে রাখবা, নাম্বার অফ ফিট সিস্টেম ইজ ইকুয়াল টু অলওয়েজ নাম্বার অফ ক্যাম্প সিস্টেম। ওই যে তোমরা ভিডিও দেখে আসছো, ভিডিওতে নিডেলটা কি করে ওঠে সুতা নেয়, সুতা নিয়ে তারপর আসে, তারপর আগে যে কাপড়টা আসে তার সাথে ইন্টারলুপিং করে। আচ্ছা, করলো, কিন্তু প্রত্যেকবার নিডেলকে উঠতে হয় না? না উঠলে কি সুতা পাবে? নিডেলটা ওঠে কীভাবে? নিডেলের গোড়ায় একটা বার থাকে, সেই বারটা একটা ক্যাম্পকে ফলো করে, একটা রাস্তাকে ফলো করে। সেই রাস্তাটা যদি একটু উঁচুর দিকে করা থাকে, তাহলে সে আস্তে আস্তে দিকে উঁচু করে দেয়। একটা রাস্তা তুমি ফলো করবা, এই রাস্তা বরাবর তুমি হাঁটবা, কিন্তু এক জায়গায় কি এরকম করা আছে, তাহলে কি তুমি সোজা হাঁটতে পারবা? হ্যাঁ, ওই যে ক্যাম্প যে থাকে, প্রত্যেকটা ক্যাম্প আসলে এরকমই থাকে। এটাই একটা ক্যাম্প। তো ওই ক্যাম্পের কাছে আসলেই নিডেলটা কি হয়, উপরে উঠতে বাধ্য হয়। আর উপরে উঠলে উপরে কি আছে, সুতা আছে, সুতা ওই মেশিনে ফিট করছে, সুতা ধরতে পারে, লুপিংটা হয়। তো তোমার যেখানে তুমি সুতা দিবা, সেখানেই একটা করে কি দিতে হবে, ক্যাম্প দিতেই হবে, মাস্ট। তো নাম্বার অফ ফিট সিস্টেম নাম্বার অফ ক্যাম্প সিস্টেমের সমান। এবং এটাও মাথায় রাখবা, নাম্বার অফ ফিট সিস্টেম নাম্বার অফ ক্যাম্প সিস্টেম যত হবে, একটা সার্কুলার নিটিং মেশিন একবার ঘুরলে ততটা কোর্স প্রডিউস হয়। একটা ডাবল রাশিতে হয় না, এই জন্য ব্যাপারটা স্পেসিফাই করে দিলাম যে নাম্বার অফ কোর্সেস পার রোটেশন অফ এ সার্কুলার সিগনেচার নিটিং মেশিন। একটা সার্কুলার নিটিং মেশিনে যতটা ফিডার ইউজ করা হবে, একবার মেশিনটা ঘুরে আসলে ততটা কোর্স হয়ে যাবে। 72 হলে 72টা, 50 হলে 50টা। নাম্বার অফ ফিট সিস্টেমটা কি ইম্পর্টেন্ট কিনা? তাহলে প্রোডাকশনের সাথে সম্পর্কিত না সরাসরি। তুমি একটা মেশিনকে আসতে চালাইলা, একজন মনে করো মেশিন জোরে চালাচ্ছে 20 RPM চালাচ্ছে, আরেকজন 15 RPM চালাচ্ছে, কিন্তু তোমার মেশিনের বাইরে ফিডার কম, ফিড সিস্টেম কম, আরেকজনের ফিড সিস্টেম বেশি, তাহলে প্রোডাকশন তুমি ওষুধ কম্পেয়ার করতে পারবা না। এই জন্য ফিড সিস্টেমটা ইম্পর্টেন্ট। একটা মেশিনে ফিড সিস্টেম যেমন, সেই হারে তার প্রোডাকশনটা ইনক্রিজ করে।
হ্যাঁ হ্যাঁ কে গাইডের কাজ, গাইড তো মনে করুন একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত নিয়ে আসছে, এই পর্যন্ত নিয়ে আসছে। আর এই ক্যাম্পটা যখন আসছে এখানে, নিডলটা এখানে আসলেই নিডল তো চলে এরকম ঘুরতে থাকে, সিলিন্ডার যখন ঘুরে নিডলগুলো ঘুরতে থাকে, নিডলগুলো ঘুরতে ঘুরতে যখন এখানে আসে তখন সে উপরের দিকে ওঠে, উপরের দিকে উঠে গাইডের সামনে থেকে সুতাটা নিয়ে আসে। মানে গাইড তো আসেই, গাইড তো একদম শুরু থেকে একদম ক্রিল থেকে শুরু করে ক্রিল স্ট্যান্ড, অ্যালুমিনিয়াম টিউব, পজিটিভ ফিডার হয়ে তারপরে মেশিনের মাথা পর্যন্ত মানে মেশিনের সামনে পর্যন্ত সুতাটা চলে আসে বিভিন্ন গাইড হয়ে এই পর্যন্ত আসছে সুতাটা, এইখানে আসে সুতাটা এভাবে আসে। কিন্তু এই সুতো তুমি ধরতে পারবে না, তো এটা তোমার ধরা ছোঁয়ার বাইরে। ধরতে পারবা কখন? যখন নিডলটা উপরে উঠবে, এই হুকটা যখন উপরে উঠবে তখন সুতাটাকে ধরতে পারবে। তো ওই নিডলটা নিয়ান সবসময় থাকেই, প্রত্যেকটা এই ফিডারের গোড়ায়, প্রত্যেকটা ফিডারের গোড়ায় সুতা দেওয়া থাকে। সুতা তো আসেই কানেক্টেড না মেশিনের সাথে, মানে কাপড়ের সাথে লেগে, কাপড়টা মানে তো সুতা, কাপড়ের এই সুতাটা বিভিন্ন গাইড হয়ে অ্যালুমিনিয়াম টিউব হয়ে একদম কোন পর্যন্ত আসে। এখন এই সুতাটা পরে কেউ নিবে কি না, কেউ এটাকে নিটিং করবে কি না, তো ডিপেন্ড করবে হচ্ছে ওই জায়গায় ক্যাম্প বসানো আছে কিনা। তো অনেক সময় ক্যাম্প বসানো থাকে না, তাও সুতা দেওয়া থাকে, তাহলে এখানে কিছুই হয় না, সুতা থেকে যায় থেকে যায় থেকে যায়, আর নিটিং হয় না। দেখা গেছে অনেক সময় আমাদেরকে মিস করতে হয়, একটা জায়গা বাদ দিতে হয়, ওই জায়গাটাতে সুতা থাকে কিন্তু ক্যাম্প রাখি না, ক্যাম্প না রাখলে কী হয়, ওই বরাবর আর কাজ হয় না এরকম। বা মিস ক্যাম্প দেওয়া হয়, ক্যাম্প তো খালি রাখা হয় না, হ্যাঁ মিস ক্যাম্প, এটাও একটা ক্যাম্প, সোজা চলে যাবে, এটাও একটা ক্যাম্প, উঠবে না, নিলে উঠবে না, নিলে না উঠলে কী হবে, ওই এখানে নিটিং হচ্ছে ঠিকই, বাট পরের বার গিয়ে এখানে নিটিং হবে আর এখানে সোজা থেকে যাবে, এরকম হবে কাপড়টা। কাপড়টা এখানে ইচ্ছা করে আমরা গ্যাপ তৈরি করি। তোমরা যারা পোলো শার্ট পরে আসো, আছে পোলো, ওই যে পোলো আছে, পোলোগুলো দেখো একটু ছিদ্র ছিদ্র, বাট টি শার্টগুলো কীরকম ছিদ্র থাকে, এই ছিদ্র ইফেক্টটা তো এখান থেকে আসে, বুঝলে, টাকিং থেকে, এগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, নিটিং মেশিন স্পেসিফিকেশান। নিটিং মেশিনের স্পেসিফিকেশান মানে হচ্ছে কয়েকটা জিনিস জানতেই হবে। একটা নিটিং মেশিন সম্বন্ধে জানতে হলে কয়েকটা জিনিস জানতেই হবে। প্রথমত জানতে হবে নিটিং মেশিনটা কী ধরনের মেশিন, এটা কি ফ্ল্যাট মেশিন, মানে ফ্ল্যাট বেড নিটিং মেশিন, নাকি সার্কুলার নিটিং মেশিন, কী ধরনের মেশিন, মানে তার টাইপসটা, তার বেসিক টাইপসটা, এটা কি ওয়ার্প নিটিং মেশিন নাকি ওয়েভ নিটিং মেশিন, এটা কি সার্কুলার নাকি ফ্ল্যাট। হ্যাঁ, ফ্ল্যাট মেশিন আছে, ফ্ল্যাট মেশিন তো অনেক ধরনের আছে, স্ট্রেট বার ফ্রেম নিটিং মেশিন আছে, তারপরে যে বি বেড নিটিং মেশিন আছে, দুই পাশে বেড থাকে। এই যে আমরা যে কলার দেখি না, কলার কাফ দেখি না, কলার কাফ তো আর সার্কুলার নিটিং মেশিনে বানায় না, এটা ফ্ল্যাট মেশিনগুলোতে বানায়। ফ্ল্যাট মেশিন আছে, ফ্ল্যাট মেশিন দুই বেডের থাকে, এরকম দুইটা বেড থাকে, দুই বেড নিডল বসানো থাকে, ভি আকৃতিতে বসানো থাকে, এর জন্য ভি বেড বলে। ভি বেড নিটিং মেশিন, দুই পাশ থেকে নিডলে আসে, এসে নিটিং করে, মাঝখান দিয়ে ওই কলারগুলো নামে, কাফগুলো নামে। এরকম ফ্ল্যাট বেড নিটিং মেশিন বলতে ভি বেড, তারপর স্ট্রেট বার ফ্রেম নিটিং মেশিন, এগুলো কমন আর কি। তারপর মাফলার যে বানায়, মাফলার বানায় তো ফ্ল্যাট মেশিন ইউজ করা হয়, এখন সার্কুলার মেশিনও করছে তো। আচ্ছা, এরপরে প্রথমত কি ওয়ার্প নিটিং নাকি ওয়েভ নিটিং এটা বুঝতে হবে, আর এটা কি ফ্ল্যাট নাকি সার্কুলার এটা বুঝতে হবে, দুটো জিনিস বুঝতে হবে। তারপরে বুঝতে হবে কি এটার ইয়েটা কত, মানে ডায়ামিটারটা কত, কত ডায়ার মেশিন, এটা দেখবা। মেশিন নিয়ে কথা হলেই ডায়ামিটার নিয়ে কথা হয়। কত ডায়ার মেশিন, 30 ডায়ার মেশিন, 20 ডায়ার মেশিন, 18 ডায়ার মেশিন, কত ডায়ার মেশিন। যেমন আমাদেরটা হচ্ছে 18 ডায়ার মেশিন এটা, আর ওইটা হচ্ছে কত ডায়ার, গ্যাস ওদিকে সিঙ্গেল জাসি যেটা জ্যাকেট মেশিন, হ্যাঁ এটা বড় না, এটা 18, ওটা হচ্ছে 30 বা 24, 30 ডায়া ঠিকই আছে। তো বড় মেশিন, তো তার মানে ডায়াটা ইম্পর্টেন্ট। কেন, ডায়া দিয়ে তুমি বুঝতে পারবা যে কত উইথের কাপড় এখানে বানাতে পারবো। আর কি লাগবে, গ্যাস লাগবে, মানে মেশিনের মধ্যে যে নিডল আছে সেগুলা কত ঘন আছে। কোনো মেশিনে যেমন আমার সোয়েটার বানাই না, সোয়েটারের সুতাগুলো দেখছো কত মোটা মোটা না, তো তাহলে এখানে 1 ইঞ্চিতে কটা সুতা আছে, কটা ওয়েলস আছে, অল্প, 4টা 5টা 6টা এরকম। বাট একটা টি শার্টে, পোলো শার্টে কি এরকম অবস্থা, টি শার্টে তো 1 ইঞ্চিতে আছে 20টা 24টা 28টা এরকম 1 ইঞ্চিতে ওয়েলস। তো নিডলগুলো কত ঘন বা নিডলের ডেন্সিটিটা কেমন সেটা জানতে হবে। ওই মেশিনের গ্যাজ কত, গ্যাজ মানে হচ্ছে নাম্বার অফ নিডল পার ইঞ্চ, 1 ইঞ্চিতে নিডলের সংখ্যাটাকে বলা হয় গ্যাজ।
তাহলে এই কয়েকটা জিনিস জানতে হবে একটা নিটিং মেশিনকে স্পেসিফাই করার জন্য। যেমন আমরা বলি না যে একটা ওভেন ফেব্রিককে স্পেসিফাই করতে কিছু জিনিস বলতেই হয়। উইভিং করছো না, উইভিং, একটা ওভেন ফেব্রিককে স্পেসিফাই করতে কী কী জিনিস বলতে হয়? ইপিআই, পিপিআই, ওয়ারপিয়ান কাউন্ট আর ওয়েফটিয়ান কাউন্ট, ফেব্রিক উইথ, এই 5টা জিনিস অ্যাটলিস্ট বলতে হবে। তারপরে আরও জিনিস বলতে পারো তুমি, কালার করা আছে কিনা, আরও অনেক কিছু বলতে পারো, বাট এই 5টা তো বেসিক বলতেই হবে। বললে আমরা বুঝতে পারি কাপড়টা কী ধরনের। তুমি তো আমাকে এটা লিখে দাও একটা সংখ্যা যে এরকম আছে আমার কাছে, এরকম, আমি এটা দেখেই বুঝতে পারবো কাপড়টা কী কাপড়। বুঝো নাই? কাপড়ের ডেন্সিটি দেখলাম, ডেন্সিটি আবার ওই ডেন্সিটিতে কাউন্ট কত, মোটা সুতা দিয়ে নাকি চিকন সুতা দিয়ে, এটা দেখলে বোঝা যায় কাপড়টা কী কাপড়। পপলিন না ক্যানভাস, অক্সফোর্ড, কী কাপড়, পাঞ্জাবির কাপড় না প্যান্টের কাপড়, বোঝা যায়। তো তেমনিভাবে একটা নিটিং মেশিনকে স্পেসিফাই করার জন্য এই কয়েকটা বিষয় বলতেই হবে। কি বলতে হবে? ওয়ার্প নাকি ওয়েফট এটা বলতে হবে, সে সার্কুলার নাকি ফ্ল্যাট সেটা বলতে হবে, তার ডায়ামিটারটা বলা থাকতে হবে, তারপর হচ্ছে গ্যাস বলা থাকতে হবে। এই 4টা জিনিস বলা থাকলে মোটামুটি নিটিং মেশিনের মধ্যে আমরা কমপ্লিট স্পেসিফিকেশন পেয়ে যাই বা ধারণা পেয়ে যাই। ওয়ার্কিং ডায়ামিটার, একটা সার্কুলার নিটিং মেশিন হোক অথবা ফ্ল্যাট নিটিং মেশিন হোক, এই পাশের নিডেল থেকে শুরু করে, এখানে নিডেল বসানো আছে, এই বেডে কিন্তু নিডেল বসানো আছে, অনেকগুলা নিডেল বসানো আছে। তো এই নিডেল থেকে তার অপোজিট একেবারে বৃত্তাকার বরাবর আরেকটা নিডেল, যে এদের মধ্যে যে দূরত্বটা আছে এইটাকে বলা হয় ওয়ার্কিং ডায়ামিটার বা ডায়ামিটার। এই বোঝা গেছে? মানে মেশিনের ডায়া বলি না, মেশিনের ডায়াটা মাপবো কীভাবে? সিলিন্ডারের ডায়া মাপলে তো হবে না। মেশিনে যে কাজ করে, মেশিনে কে কাজ করে? নিডেল। ওই নিডেল টু নিডেল ডিস্টেন্সটাকে ডায়ামিটার বলা হচ্ছে। নিডেল টু নিডেল মানে এই নিডেল, হ্যাঁ, পুরা সিলিন্ডারের গায়ে তো নিডেল বসানো আছে সার্কুলার পুরোটাতে। তো এই নিডেল এবং তার অপোজিট ডিরেকশানে ইমিডিয়েট অপোজিটে, মানে বৃত্তের কেন্দ্র বরাবর অপোজিটে যে নিডেলটা আছে, এই দুটো নিডেলের মধ্যে যে দূরত্ব, এটাকে বলা হয় কি? ডায়ামিটার। আর এটা যদি উইথ বলে, তখন হচ্ছে এই নিডেল থেকে এই নিডেলের মধ্যবর্তী ডিস্টেন্সটা, এমনিতেও তো ডিস্টেন্সটা তো খুব কাছাকাছি, এদিক থেকে না, এই নিডেলের এই দিক থেকে এসে একদম এই দিক থেকে এসে এই বরাবর পর্যন্ত আসা পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হয় উইথ। এখন উইথের মধ্যে নর্মালি ওয়ার্কিং উইথ বলতে দেখা যায় অনেক সময় আমরা কিছু নিডেলকে খুলে রাখি আমাদের সুবিধার্থে। দেখা যাচ্ছে এই নিডেলগুলো খুলে রাখলাম, খুলে রাখলে এখানে অ্যাকচুয়ালি যতটুকু কাজ করতেছে ওয়ার্কিংয়ে আছে যতটুকু, সেটা তো একটু কমে যায় না? এটাকে বোঝানো হয় যে মনে করো আমার আসলে পুরো উইথটা অনেক বড়ই, কিন্তু আমি দেখা গেছে আমার প্রয়োজনে একটু চিকন কাপড় বানাবো, উইথটা একটু কমায় ফেলবো, তখন কিছু নিডেলকে আমরা ইনএক্টিভ করে দিচ্ছি। ইনএক্টিভ করে বাকি যতটুকু অ্যাক্টিভ আছে সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিং বা অ্যাক্টিভ ওয়ার্কিং উইথে। তাহলে ডায়ামিটার উইথ তো বোঝা গেছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্কিং উইথ, হচ্ছে মেশিনের তো একটা ওয়ার্কিং উইথ আছে, এই ওয়ার্কিং উইথ থেকে কিছু অংশকে বাদ দিয়ে, ধরো আমার একটা ফ্ল্যাট আগে চিন্তা করো তুমি, এটা ফ্ল্যাট মেশিন আছে, ফ্ল্যাট মেশিনটা টোটাল উইথ হচ্ছে 54 ইঞ্চ। কারণ আমার আজকে 54 ইঞ্চ কাপড় বুনতে হবে না, আমার বুনতে হবে একটা কলার, সেই কলারটা হচ্ছে দেখা গেছে ছোটো 18 ইঞ্চ। তাহলে 18 ইঞ্চ কলারের জন্য আমি তো 18 ইঞ্চের পরিমাণে কাজ করবো, বাকিটার মধ্যে আমি কাজ করবো না, এই 18 ইঞ্চে কাজ করবো। এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্কিং উইথ, মানে অ্যাক্টিং আর কি, যতটুকু কাজে আছে আর বাকিটা কাজে নাই, কিন্তু আছে। মেশিনের ওয়ার্কিং উইথ তো বেশি 54, আর এর মধ্যে কতটুকু অ্যাক্টিভ। গ্যাস তো আগেই বলে ফেললাম যে মেশিনে অথবা মেশিন বেডের মধ্যে নিডেল যে আছে, নিডেল গ্যাস অথবা মেশিন গ্যাস দুটোই বলা হচ্ছে। নিডেল গ্যাস বললেও সমস্যা নেই, মেশিন গ্যাস বললেও সমস্যা নেই। নিডেল কত ডেন্সিটিতে আছে, মানে পার ইঞ্চিতে নিডেলের সংখ্যা। তো নর্মালি আমরা যে মেশিন মানে কাপড় বানাই, সিঙ্গেল জার্সি মেশিন ফেব্রিক, এগুলাতে গ্যাস থাকে হচ্ছে 28, 24 গ্যাস, 28 গ্যাসের মেশিন হচ্ছে কমন মেশিন। আরও মোটা কাপড় বানানোর জন্য 20 গ্যাসের মেশিন ইউজ করা হয়। আর সোয়েটারে আমরা যে সোয়েটার বানাই, সোয়েটারের কমন গ্যাস হচ্ছে 3, 5, 7। সোয়েটারে 7 গ্যাসের মেশিন ইউজ করা হয়, মানে 1 ইঞ্চিতে মাত্র 7টা নিডেল, মোটা নিডেল, অনেক মোটা। তারপর যে 1 ইঞ্চিতে 3টাও আছে, আরও মোটা, সুতাও মোটা, নিডেলও মোটা। 1 ইঞ্চিতে 3টা, বুঝতেছো তো? আর ওখানে 1 ইঞ্চিতে 28টা, 24টা, মানে খুব চিকন নিডেল, পাতলা নিডেল। তো এটা হচ্ছে গ্যাজ বলা হচ্ছে। আর গ্যাজের উল্টা টার্ম হচ্ছে পিচ।
1 বাই গেজকে পিচ বলা হয়। দ্য ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট নিডেলস, দুটা পাশাপাশি নিডেলের মধ্যবর্তী দূরত্বকে পিচ বলে।